ওয়েলকাম বন্ধুরা, টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় সপ্তম শ্রেণীর 2025 সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের সেট 1-এর প্রশ্নপত্র এবং তার উত্তর। তোমাদের এবার থেকে নতুন যে হলিস্টিক প্যাটার্ন চালু হয়েছে সেখানে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 30 নম্বরের হবে। তো এর জন্য তোমরা সময় পাবে 1 ঘন্টা। এর আগে তোমাদের 15 নম্বরের পরীক্ষা হতো, কিন্তু এবার থেকে যেহেতু 30 নম্বর পরীক্ষা হবে তার জন্য তোমাদের প্রতিটি সাবজেক্টের যে মার্কস ডিস্ট্রিবিউশন আছে সেগুলোও চেঞ্জ হয়েছে। তার জন্য সেটা হয়ে যাচ্ছে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এই ব্যাপারে তোমাদের সম্যক ধারণা দেওয়ার জন্য তোমাদের কিভাবে মার্কস ডিস্ট্রিবিউশন হবে সেটা নিয়ে এই ভিডিওটা বানানো হয়েছে। তো দেখে নাও তোমাদের প্রথমে সিলেবাসটা কি। প্রথমে সিলেবাসে তোমাদের যে যে চ্যাপ্টার রয়েছে, ভৌত পরিবেশ তাপ 1 থেকে 14 পৃষ্ঠা, পরমাণু অণু ও রাসায়নিক বিক্রিয়া 85 থেকে 100 পৃষ্ঠা, আর মানুষের খাদ্য 145 থেকে 181 পৃষ্ঠা। এগুলো রয়েছে তোমাদের সিলেবাসে। এবার দেখো তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন করে হবে দেখো। তো প্রথমে তোমরা দেখো তোমাদের এমসিকিউ, এসএকিউ 2 নম্বরের প্রশ্ন এবং 3 নম্বরের প্রশ্ন এইভাবে তোমাদের থাকবে। তার মধ্যে তোমাদের এমসিকিউ থাকবে 8টা। এবার এই যে 8টা এমসিকিউ এটা থাকছে তোমাদের গ্রুপ এ এবং গ্রুপ বি মিলে, অর্থাৎ গ্রুপ এ হচ্ছে তোমাদের ফিজিক্যাল সায়েন্স এবং গ্রুপ বি হচ্ছে লাইফ সায়েন্স। এই দুটো মিলে তোমাদের 8টা প্রশ্ন থাকবে। এসএকিউ অর্থাৎ 1 নম্বর প্রশ্ন, অর্থাৎ গ্রুপ এ এবং গ্রুপ বি মিলে তোমাদের 7টা প্রশ্ন থাকবে। 2 নম্বরের যে প্রশ্ন গ্রুপ এ গ্রুপ বি মিলে তোমার 3টে থাকবে, মোট 6 নম্বর। আর 3 নম্বরের যে প্রশ্ন গ্রুপ এ এবং গ্রুপ বি মিলে তোমাদের 3 নম্বরের প্রশ্ন থাকবে। তো দেখে নাও তোমাদের কেমন হতে পারে তোমাদের সেটগুলো। প্রথমে দেখো গ্রুপ এতে চলে আসছে ফিজিক্যাল সায়েন্স। প্রথমে যেটা আছে নিচের প্রশ্নগুলির উত্তর বেছে লেখো। 1 × 5 = 5। প্রথম প্রশ্ন, হাইড্রোজেন পারক্সাইড H2O2 যৌগের একটি অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা হলো 1 নাকি 3 নাকি 4 নাকি অসংখ্য? উত্তর হচ্ছে 4। পরের প্রশ্ন, ফারেনহাইট থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 212 ডিগ্রি ফারেনহাইট নাকি 32 ডিগ্রি ফারেনহাইট নাকি 100 ডিগ্রি ফারেনহাইট? উত্তর হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। মানুষের দেহের স্বাভাবিক উষ্ণতার মান 98.4 ডিগ্রি সেলসিয়াস, 98.4 ডিগ্রি ফারেনহাইট, 100 ডিগ্রি সেলসিয়াস নাকি 100 ডিগ্রি ফারেনহাইট? উত্তর হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। এবার দেখো পরের প্রশ্ন 1.4, পরমাণুবাদটি প্রকাশ করেন বিশিষ্ট বিজ্ঞানী নিউটন নাকি ডাল্টন নাকি অ্যাভোগাড্রো নাকি টমসন? এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে ডাল্টন। 1.5, প্ল্যাটিনামের চিহ্ন হলো পিএন, পিবি, পিডি, পিটি। কোনটা হবে? উত্তর হচ্ছে পিটি। বোঝা গেল? এবার চলে আসছি 2-এর দাগের প্রশ্ন। নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 1 × 5 = 5। প্রথম যে প্রশ্ন আমরা দেখে নেব, দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে। এবার দেখো নেক্সট প্রশ্ন 2.2, পাথুরে চুনে জল দিলে একটা সাদা রঙের গুঁড়ো উৎপন্ন হয়, একে ড্যাশ বলা হয়। এটা শূন্যস্থান পূরণ করতে বলেছে। এর উত্তর তোমরা হবে কলিচুন। পরের প্রশ্নে চলে আসছি। নেক্সট প্রশ্ন 2.3, ফারেনহাইট স্কেলে জলের ঊর্ধ্ব স্থিরাঙ্কের মান কত? এর উত্তর তোমরা লিখবে ফারেনহাইট স্কেলে জলের ঊর্ধ্ব স্থিরাঙ্কের মান হলো 212 ডিগ্রি সেলসিয়াস, সরি ফারেনহাইট। 2.4, পরমাণু কোন কোন অংশে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন থাকে? উত্তর লিখবে পরমাণুর কেন্দ্রক ও নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে এবং বাইরের বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন থাকে। এবার 2.5, পদার্থের কোন ধর্মকে থার্মোমিটার নির্মাণে কাজে লাগানো হয়? উত্তর লিখবে তোমরা, দেখে নাও, উষ্ণতার পরিবর্তনে তরলের আয়তনের পরিবর্তনের ধর্মকে। এবার 3-এর দাগের যে প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। 2 × 2 = 4, প্রতিটি প্রশ্নের মান 2 করে। প্রথম যে প্রশ্ন আমরা দেখে নেব, দেখো লীন তাপ কাকে বলে? উত্তরে লিখবে যে তাপ বস্তুর উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে অবস্থার পরিবর্তন ঘটায়, অর্থাৎ কোনো কঠিন পদার্থকে তরল পদার্থে রূপান্তরিত করে এবং তরল পদার্থকে বাষ্পে বা গ্যাসীয় পদার্থে রূপান্তরিত করে, তাকে লীন তাপ বলে। পরের প্রশ্ন 3.2, ক্যাটায়ন কিভাবে উৎপন্ন হয়? উত্তর লিখবে মৌলের পরমাণু থেকে 1 বা 1-এর বেশি ইলেকট্রন বেরিয়ে গেলে প্রোটন সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যা কম হয়ে যায়, তখন ধনাত্মক আধানযুক্ত আয়ন বা ক্যাটায়ন উৎপন্ন হয়। পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, তোমাদের যেহেতু এবারের এই প্রশ্ন প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে, 30 নম্বরের প্রশ্ন প্যাটার্ন, তার জন্য এইগুলো তোমাদের কাছে সম্পূর্ণ কিন্তু নতুন।
তোমাদের জন্য আরও আমি কয়েকটা সেট নিয়ে আনার চেষ্টা করব, শুধু বিজ্ঞানের নয়। এর আগে আমি তোমাদের ইতিহাস, ভূগোল এবং বাংলার সেট করিয়েছি। তোমরা কোন সেটটা সেকেন্ড সেট আগে চাও, কোন সাবজেক্টের, সেটা কিন্তু কমেন্টে জানাবে। এবং তোমরা কে কোথা থেকে দেখছো, কোন স্কুল থেকে দেখছো, কোন জেলা থেকে দেখছো, সেটাও কিন্তু কমেন্ট লিখতে ভুলবে না। যেহেতু তোমাদের জন্য এটা নতুন নতুন তার জন্য অনেক কটা সেট তোমাদের জন্য নিয়ে আসবো, যাতে তোমাদের পরীক্ষা দিতে সুবিধা হয়। এবার চলো তো পরের প্রশ্ন দেখো। 3.3, ঘরের উষ্ণতায় 1 বালতি জলে 1 টুকরো বরফ ফেললে তাপ কোন দিকে প্রবাহিত হবে? কতক্ষণ এই তাপ প্রবাহ চলবে? এর উত্তর লিখবে, জলের চেয়ে বরফের তাপ কম বলে জল তাপ বর্জন করবে এবং বরফ সেই তাপ গ্রহণ করবে। অর্থাৎ তাপ জল থেকে বরফের দিকে প্রবাহিত হবে। যতক্ষণ না পর্যন্ত জল এবং বরফ গলা জলের তাপমাত্রা সমান না হয়, ততক্ষণ এই তাপ প্রবাহ চলতে থাকবে। পরের প্রশ্ন চলে আসবো। পরের প্রশ্ন দেখো কি আছে, 4 দাগের প্রশ্ন। নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 3 গুণ 2 সমান 6। প্রথম প্রশ্নে চলে আসছে দেখো, 4.1, রাসায়নিক সমীকরণ কাকে বলে? উত্তর লিখবে, আমরা যখন বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের সংকেত ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়াটিকে সংক্ষেপে প্রকাশ করি, তখন তাকে রাসায়নিক সমীকরণ বলে। যেমন কার্বনকে অক্সিজেনে দহন করলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই বিক্রিয়াটিকে সমীকরণের সাহায্যে দেখলে হবে C+O2 মানে CO2। ঠিক আছে, এবার দেখো পরের যে প্রশ্ন আছে, তাপ ও উষ্ণতার মধ্যে পার্থক্যগুলি লেখো। দেখো তোমাদের তাপ ও উষ্ণতার মধ্যে পার্থক্য এখানে লেখানো আছে। প্রথমে তাপের ক্ষেত্রে কি লিখবে? তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জনে শীতল হয়। উষ্ণতার ক্ষেত্রে লিখবে, উষ্ণতা হলো বস্তুর এক প্রকার তাপীয় অবস্থা যা তাপ প্রবাহের অভিমুখ নিয়ন্ত্রণ করে। তাপের ক্ষেত্রে লিখবে, দুটি বস্তু একই উষ্ণতায় থাকলেও তাদের মধ্যে তাপের পরিমাণ সমান নাও হতে পারে। উষ্ণতার ক্ষেত্রে লিখবে, দুটি বস্তুতে সমপরিমাণ তাপ থাকলেও তাদের উষ্ণতা আলাদা হতে পারে। তাপের ক্ষেত্রে লিখবে, গৃহীত বা বর্জিত তাপ মাপা হয় ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে। উষ্ণতার ক্ষেত্রে লিখবে, উষ্ণতা পরিমাপ করা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। তাপের ক্ষেত্রে লিখবে, সিজিএস পদ্ধতিতে তাপের একক ক্যালোরি এবং এসআই পদ্ধতিতে জুল। উষ্ণতার ক্ষেত্রে লিখবে, সিজিএস পদ্ধতিতে উষ্ণতার একক সেলসিয়াস এবং এসআই পদ্ধতিতে কেলভিন। এবার চলে আসবো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন যেটা আছে, নেক্সট তোমাদের আছে গ্রুপ বি। তোমাদের এর আগে গ্রুপ এ ফিজিক্যাল সায়েন্স হলো, এবার গ্রুপ বি লাইফ সায়েন্স। তোমাদের আগে বলেছিলাম তোমাদের 8টা যে এমসিকিউ থাকছে সেটা গ্রুপ এ এবং গ্রুপ বি দুটো ভাগ করে করে থাকবে। তো এর আগে গ্রুপ বিতে তোমাদের 5টা কিছু এমসিকিউ দেখিয়েছি এবং গ্রুপ বিতে তোমাদের কিছু এমসিকিউ দেখাবো। দেখো লাইফ সায়েন্সে প্রথম যে প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর বেছে নিয়ে লেখো। 1 গুণ 3 সমান 3। প্রথম প্রশ্ন কি আছে, 1.1, কোন রোগটি ভিটামিন এ এর অভাবে হয়? অপশন আছে দেখো, এ রিকেট, বি রাতকানা, সি বেরিবেরি, ডি অস্টিওম্যালেসিয়া। উত্তর হচ্ছে বি রাতকানা। আচ্ছা, তোমাদের একটা ছোট্ট প্রশ্ন দিচ্ছি, রিকেট কোন ভিটামিনের অভাবে হয় সেটা যদি তোমরা জানো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই লিখে জানাবে। 1.2, মানুষের দেহত্বকে যে ভিটামিনের সংশ্লেষ সম্ভব সেটি কে, সি, এ, ডি। উত্তর হচ্ছে ভিটামিন ডি। পরের প্রশ্ন দেখো, 1.3, মানুষের নিঃশ্বাস বায়ুর মাধ্যমে ফুসফুস থেকে প্রতিদিন গড়ে যে পরিমাণ জল নির্গত হয় তা হলো 100 মিলিলিটার, 400 মিলিলিটার, 800 মিলিলিটার, 1500 মিলিলিটার। উত্তর হবে 400 মিলিলিটার। এবার দেখো 2 দাগের প্রশ্ন। তোমাদের 8টা এমসিকিউ হয়ে গেল গ্রুপ এ এবং গ্রুপ বি মিলে। 2 দাগের যে প্রশ্ন আছে, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও, যে কোনো দুটি। 1 গুণ 2 সমান 2, প্রতি প্রশ্নের মান 1 করে। প্রথম প্রশ্ন দেখো, কোন ভিটামিনের অভাবে রক্ততঞ্চন ঘটে না? উত্তর লিখবে, ভিটামিন কে এর অভাবে রক্ততঞ্চন ঘটে না। পরের প্রশ্নে চলে আসবো 2.2, ঘি হলো এক প্রকার ড্যাশ স্নেহদ্রব্য, এটা শূন্যস্থান পূরণ করতে বলেছে। উত্তর লিখবে, প্রাণীজ স্নেহদ্রব্য। তারপরে দেখো পরের যে প্রশ্ন, দুধে পাওয়া যায় এমন কয়েকটি উপাদানের নাম লেখো। উত্তর লিখবে, দুধে পাওয়া যায় এমন কয়েকটি উপাদানের নাম হলো প্রোটিন, খনিজ, লবণ, শর্করা, ফ্যাট ইত্যাদি। নেক্সট প্রশ্নে চলে আসবো 3 দাগের প্রশ্ন। নিচের প্রশ্নটির সংক্ষেপে উত্তর দাও, যে কোনো একটি। 2 গুণ 1 সমান 2। দেখো প্রথমে যে প্রশ্নটা আছে 3.1, কোন কোন অবস্থায় দেহে জলের চাহিদা বৃদ্ধি পায়? উত্তর লিখবে, অনেকটা ঘাম অথবা বারবার পাতলা পায়খানা হলে এবং তৃষ্ণা পেলে দেহের জলের চাহিদা বৃদ্ধি পায়। তারপরে প্রশ্ন দেখো 3.2, শিশুর অপুষ্টিজনিত সমস্যা কি করে সারানো যায়? এর উত্তরে লিখবে, নানা ধরনের পুষ্টিযুক্ত খাদ্য যথা গুড়, কিশমিশ, পেয়ারা, নোটে শাক, আয়োডিনযুক্ত লবণ, ঢেকি ছাটা চাল, দুধ, মাখন, কমলালেবু, ডিম, ছানা ইত্যাদি খাওয়ানো উচিত।
এইভাবে কিন্তু শিশুর অপুষ্টিজনিত সমস্যা ছাড়ানো যেতে পারে। পরের যে প্রশ্ন, 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো একটি 3 গুণ 1 সমান 3। যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে। প্রথম যে প্রশ্ন দেখে নাও, 4.1 খাদ্যতন্তু কি? তন্তু সমৃদ্ধ খাদ্য খেলে কি উপকার হয়? উত্তর লিখবে খাদ্যতন্তু এক ধরনের সেলুলোজ, এখানে বানানটা একটু ভুল আছে, ঠিক করে নিও। খাদ্যতন্তু এক ধরনের সেলুলোজ বা পেকটিন জাতীয় কার্বোহাইড্রেট। এটি জলে গুলতেও পারে না, পারে নাও পারে। মানুষের দেহ তন্তু ভেঙে শক্তি উৎপন্ন করতে পারে না। মানুষের দেহ তন্তু ভেঙে শক্তি উৎপন্ন করতে পারে না। তন্তু সমৃদ্ধ খাদ্য খেলে উচ্চ রক্তচাপ, স্থূলত্ব, অন্ত্রের ক্যান্সার, কোষ্ঠকাঠিন্য প্রভৃতি রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়। যেটাকে তন্তুটাকে ইংরেজিতে কি বলে? ফাইবার। পরের প্রশ্ন, 4.2 কি কি কারণে অপুষ্টি দেখা যায়? উত্তর লিখবে খাদ্যে শক্তি উৎপাদক উপাদানগুলির অভাব ঘটলে অপুষ্টির সম্ভাবনা বৃদ্ধি পায়। এছাড়া শক্তি উৎপাদক নয় এমন খাদ্য উপাদানের অভাব ঘটলেও অপুষ্টিজনিত নানা সমস্যা দেখা যায়। কৃমির সমস্যা থাকলেও অপুষ্টি হতে পারে। চলে আসো পরের প্রশ্ন। আচ্ছা, তোমাদের এটাই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর সেট 1 এর পরিবেশ ও বিজ্ঞানের শেষ প্রশ্ন। তোমাদের যেহেতু আবারও বলছি, তোমাদের পরীক্ষা 15 নম্বরের নয় 30 নম্বরের হবে, তাই জন্য তোমাদের মার্কস ডিভিশন চেঞ্জ হবে। এই জন্য তোমাদের জন্য আরও কয়েকটি সেট নিয়ে আসবো। কোন সাবজেক্টের নেক্সট সেট তোমাদের আগে দরকার সেটা কিন্তু কমেন্টে জানাবে। তোমাদের অলরেডি বাংলা, ইতিহাস, ভূগোল এবং পরিবেশ ও বিজ্ঞানের সেট 1 এর প্রশ্ন এবং তার উত্তর দেওয়া হয়ে গেল। এবার কোন সাবজেক্টে তোমাদের সেট 2 আগে চাই সেটা কমেন্টে জানাবে, এবং কে কোথা থেকে দেখছো, কোন জেলা থেকে দেখছো, কোন স্কুল থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট লিখে জানাবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তবে এই সেটের প্রশ্নই যে হুবহু তোমাদের পরীক্ষা আসবে তেমন কোনো ব্যাপার নয়। তোমাদের এরপরে আমি চেষ্টা করব আরও 4টে সেট দেওয়ার পরিবেশ ও বিজ্ঞানের, সেই টোটাল 5টা সেট। এবং তোমাদের বইটি যদি খুঁটিয়ে পড়ো তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় 100% সাফল্য নিশ্চিত। তোমরা নতুন সকলে বই পেয়েছো, তোমরা ভালো করে পড়াশোনা করো, তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।